Hello everyone, I am back with my another vlog. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি তোমাদের সাথে আজকে আমার উত্তরবঙ্গের লাস্ট ভ্লগটা শেয়ার করব। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু আমরা পর্যটন মোটেল মানে রংপুর পর্যটন মোটেল থেকে আজকে আমরা চেক আউট করে ফেলবো এবং আজকে আমরা রংপুর থেকে চলে যাব গাইবান্ধা শহরে। এবং গাইবান্ধার যে খুবই ফেমাস দুইটা স্পট, সেটা হচ্ছে একটা হচ্ছে SKS ইন রিসর্ট আর একটা হচ্ছে গাইবান্ধা FNF সেন্টার। তো FNF সেন্টারটা সম্পর্কে আমি তোমাদের একটু আগের থেকেই বলে নিচ্ছি, এটা কিন্তু খুবই মানে ইউনিক এবং আনকমন একটা মানে জায়গা প্লেস, যেখানে তুমি পুরা বিল্ডিংটাই দেখবা মাটির নিচে মানে আন্ডারগ্রাউন্ডে। ঠিক আছে, এত ভালো এবং সুন্দর লেগেছে আমার জিনিসটা, এত ইউনিক। তো সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি তোমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি সেটা হলো SKS ইন রিসর্ট গাইবান্ধা। এই রিসর্টটা আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর, যথেষ্ট বড় এবং এত পরিমাণে ফল গাছ রিসর্টে লাগানো, মানে কি বলবো। যদিও বা ফল খাওয়ার পারমিশন তো অবভিয়াসলি গেস্টদের নেই, তারপরে চোখে দেখতেও তো ভালো লাগে। আমি কিন্তু ফ্রুটস লাভার না, আমার নিজের বাসায় ফ্রুটস পড়ে পড়ে নষ্ট হয় এরকম অবস্থা আর কি। আমার কিন্তু মোটেও ফ্রুটস ভালো লাগে না, বাট আমার কাছে ফুল মানে দেখতে, গাছ দেখতে আর কি, ফলের গাছ, ফুলের গাছ, ফুল বলতে তো আমি পাগল। এই যে দেখো আমার গাড়ির সামনেও এখন ছোট্ট একটা বেলি ফুল আছে, এটা আমি কোথা থেকে যেন পেয়েছিলাম, আমি গাড়ির সামনে রেখে দিলাম আর কি। তো হচ্ছে মানে প্রচুর গাছ। এই যে আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি, এখন আমরা চেকিং করব। আর আমাদের রুমটা ছিল পুল সাইড রুম, এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, পুল সাইড, লেক সাইড। তো আমাদেরটা ছিল যেটা, সেটা ছিল পুল সাইড রুম, খুবই ভালো লাগছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে একটু মানে গভর্নমেন্ট ছুটি যেহেতু চলছিল, সো আরও অনেক গেস্টই কিন্তু এসেছিলেন। আর এখানেও মানে এই রিসর্টটা তো অনেক সুন্দর, সো স্থানীয়রা কিন্তু মানে এখানে আমি যেটা বুঝলাম যে ওনারা একটা ডে লং প্যাকেজের টিকিটেরও হয়তো বা ব্যবস্থা আছে, সেইটা কেটে আর কি ওনারাও আসেন, পুল ইউজ করেন, একটু ঘোরাফেরা করেন, ছবি তোলেন। আমি এই জায়গাতেও কিন্তু দেখেছি যে মানে ওনাদের অনুষ্ঠানও অবশ্যই এই রিসর্টটাতেই ছিল। আমি যতটুকু বুঝলাম রিসেপশনের প্রোগ্রাম ছিল, তো তারাও এখানে ফটো ক্লিক করছিল, ফটোশ্যুট করছিল আর কি, যেমনটা আমি তাজহাট বা জমিদার বাড়িতেও তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখো দেখো তারা আমার হচ্ছে উত্তরবঙ্গের ভ্লগে দেখতে পারবা, আমি তাজহাট জমিদার বাড়িতে গিয়েছিলাম, সেটাও শেয়ার করেছি। যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু আমি আমাদের রুমটা শেয়ার করে ফেললাম। রুমটা যথেষ্ট বড় একটা রুম ছিল, বেডটা কিন্তু অনেক বড় ছিল। আমি দেশের বিদেশের অনেক জায়গায় ঘুরতে যেয়ে অনেক হচ্ছে হোটেলেই আমার থাকার অভিজ্ঞতা আছে, মানে অনেক হোটেলেই আছে বলে যে কিং সাইজের বেড, কিন্তু আসলে সেটা প্রপার কিং সাইজের বেড হয় না। আর এখানের বেডটা এত বড় ছিল যে আমার তো মনে হচ্ছিল যে কিং সাইজ বেড প্লাস প্লাস সাইজ, মানে অনেক বড় ছিল। আর পিলোগুলো অনেক কমফোর্টেবল ছিল, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে দেখো আমাদের রুমটা কিন্তু একদম পুল ভিউ রুম, তো রুমটাও অনেক বড় ছিল। রুমের মধ্যে যেই হচ্ছে আসবাবপত্রগুলো দিয়েছিল সেগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর ছিল। ফার্নিচারগুলো অনেক জায়গাতে দেখা যায় হয় কি যে পুরনো হয়ে যায়, বাট এখানে আমি দেখলাম সব কিছুই ঠিকঠাক আলহামদুলিল্লাহ ছিল। আমরা আমাদের রুমের সাথে এই যে আবার একটু মানে সেমি রুফটপ পেয়েছি, এখানে বসে থেকে একটু দেখা যায় চা কফি খাওয়া যাবে, আড্ডা দেওয়া যাবে, এরকম আর কি। তো এই যে আমি যেমন বলছিলাম, গাছ, ফুল, ফলের গাছ, ফুলের গাছ, এগুলো আমার খুবই ভালো লাগে, বিশেষ করে ফুলের গাছ। তো এই যে এখানেও ফুল দেখে আমি একটু আবার চলে আসলাম ফুলের একটু শ্যুট নেওয়ার জন্য। এখানে অনেকেই দেখা যায় এখন যাদেরকে তোমরা পুলে এনজয় করতে দিচ্ছ, এখানকার ম্যাক্সিমামই দেখা যায় পুলটা ইউজ করার জন্য হয়তো বা ওনারা ডে লং ট্রিপ মানে ডে লং হচ্ছে ট্যুরের হচ্ছে প্যাকেজ যেটা, সেটা নিয়েছেন। তো স্থানীয় যারা আছেন, যেটা বুঝলাম যে ওনারা এখানে মাঝে মধ্যেই ঘুরতে আসেন। আর এখানে তো বিয়ের প্রোগ্রামেরও আয়োজন করা হয়, এখানে ওনাদের নিজস্ব মানে কমিউনিটি সেন্টার আছে, সেখানে বিয়ের প্রোগ্রাম হচ্ছে করে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনও আমি দেখেছি ফটোশ্যুট চলছিল। তো যাই হোক, আমরা এই যে একটু রেস্ট নিয়ে আমরা এখন একটু হচ্ছে রিসর্টটা ঘুরে টুরে দেখব। আর এখানে আমার অনেক দিন
একটা ড্রিম পূরণ হয়েছে। সেটা হচ্ছে আমি কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি মাছ টাছ ধরতে খুব ভালোবাসতাম, যেহেতু আমার বাবা পুলিশ ডিপার্টমেন্টে ছিলেন। তো চাকরি সুবাদে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় মানে হচ্ছে বাবার হচ্ছে বদলির সূত্রে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের থাকা পড়েছে। তো অনেক সময় দেখা যায় হচ্ছে একটু লোকাল এলাকাগুলোতে কিন্তু পুকুরে হচ্ছে ছিপ দিয়ে মাছ ধরার এই ট্রেডিশনগুলো ছিল। আর আমি কিন্তু খুবই মেছো টাইপের, আমার মাছ খেতেও ভালো লাগে আর আমি মাছ ধরতে খুব পছন্দ করি। তো ছোটোবেলায় কিন্তু আমি ছিপ দিয়ে অনেক মাছ ধরেছি। তারপরে আমার হচ্ছে রাজশাহীতে আমার মামার বাড়ি যখন গিয়েছি, মামাদের তো 4-5টা করে পুকুর থাকতোই, মানে সেগুলোতে মাছের চাষ করা হতো আর কি, ঘের যেটাকে বলে। তো মামাতো ভাইয়েরা আমাকে ব্যবস্থা করে দিত সব, ওই যে মাছের চারা তারপরে ছিপের, আমি মজা করে করে মাছ ধরতাম। মানে এই ধরনের মেমোরিগুলো কিন্তু আমার আছে ছোটোবেলার। তো আমি বিয়ের পর থেকে সবসময় আমার হাজব্যান্ডকে বলতাম, তো ও বলতো যে আচ্ছা তুমি মাছ ধরতে এত ভালোবাসো, আমি কোথাও যদি এই ধরনের অপশন পাই আমি অবশ্যই তোমার এই ইচ্ছাটা পূরণ করব, বা তোমার মেমোরিটা আবার আমি হচ্ছে ইয়ে করব, ক্রিয়েট করব। তো ও এখানে এই যে মাছের হচ্ছে দেখছে যে এখানে 500 টাকা দিয়ে টিকিট কেটে মাছ ধরা যায়, তারপর আপনি যে মাছটা ধরবেন সেটাও আপনাকে আবার কিনে নিতে হবে। মানে প্রথমে আপনি 500 টাকা দিয়ে একটা টিকিট কাটবেন, তারপর আপনি যদি মাছ ধরেন সেই মাছটাকে আপনার কিনে নিতে হবে, এবং সেই কেনা মাছটাকে আপনি তাদেরকে দিয়ে বারবিকিউ করে নেবেন, এবং সেই বারবিকিউয়েরও খরচটা অবভিয়াসলি আপনাকেই বহন করতে হবে। মানে প্রচুর হ্যাপা আর কি, যেটা সত্যি কথা। তো তারপর আমার হাজব্যান্ড হচ্ছে আমার এই শখটা পূরণ করার জন্য বা আমার মেমোরিটা আবার রিক্রিয়েট করার জন্য আর কি ও বললো। আমি কিন্তু রাজি হচ্ছিলাম না, যে দরকার নেই, এখন মাছ আসলে হয়তো বা বিকেল হয়ে গিয়েছে আর মনে হয় না মাছ উঠবে, কারণ আমি দেখেছি মাছগুলো আমাকে যেই জায়গায় মানে মাছ ধরার ব্যবস্থা করা হয়েছে মাছগুলো ঠিক তার অপোজিট ডিরেকশনের দিকে কিন্তু ছিল, এবং ওখানে এত পরিমাণে খাবার দিয়ে হয়তো বা রেখেছিল যে সব মাছগুলো ওদিকেই দিয়ে চুপচাপ বসে আছে। তো আমি এখানে থরিই না মাছ পাবো। আর এই ছিপটা দিয়ে আমি কখনোই আসলে লাইফে মাছ ধরিনি, কারণ আমি ধরেছি ছোটোবেলায়, ছোটো ছিলাম, হালকা পাতলা নর্মাল যে ছিপ বলতে যেটাকে বোঝায় সেটাকে, আর এটা তো পুরো প্রফেশনাল টাইপের হয়ে গিয়েছে। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল আমার খুবই মন খারাপ, কারণ আমি একটাও মাছ ধরতে পারিনি। তবে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। একে তো 500 টাকা টিকিট, তারপর আবার মাছ ধরলে আরও যে কয় হাজার টাকা আমার চলে যেত সেগুলো বাকি প্রসেসিং করতে। তো যাই হোক, শখের তোলা হয়তো বা লাখ টাকা, আমার হাজব্যান্ড আমার শখটা পূরণ করেছে, এই জন্য আমি আমার হাজব্যান্ডকে তখনও থ্যাংক ইউ দিয়েছি, ওভার দ্য ভ্লগও থ্যাংক ইউ বলছি। আর আমার মেমোরিটা রিক্রিয়েট হয়েছে, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছেও অনেক অনেক কৃতজ্ঞ। তো যাই হোক, তারপরে আমরা রিসর্টের বাগি নিয়ে সেটাতে করে এখন রিসর্টটা পুরো ঘুরে দেখব, কারণ রিসর্টটা আমি যেমনটা আপনাদেরকে বললাম যথেষ্ট কিন্তু বড়, পায়ে হেঁটে এটা ঘোরা একটু টাফ, আর আমরা যেহেতু একটা লং ট্রাভেলের উপরে আছি যথেষ্টই টায়ার্ড। তো বাগিটা নিয়ে আমরা হচ্ছে এখন ঘুরে ফিরে হচ্ছে বেড়াচ্ছি। আর এখানে মানে আমার হাজব্যান্ড কিন্তু হচ্ছে মানে পরিচিত, এই এই সূত্রেই আমাদের এখানে আসা হয়েছে। সো যেহেতু আমরা পরিচিত সেহেতু আমরা কিছু ফ্যাসিলিটি অবশ্যই পেয়েছি। তা আমরা হচ্ছে মানে বাগিটা যেরকম আমি বলি যে ওনাদের বাগির খুব রাশ ছিল, ওটা প্রথমে ওনারা দিতে চাচ্ছিল না, পরে যখন হচ্ছে মানে পরিচয় দেওয়া হয়েছে তখন আর কি ওনারা আবার হচ্ছে বলছেন যে সরি ম্যাম, আসলে আমি তো বুঝতে পারিনি, যে যার সাথে ফোনে কথা হয়েছে বুঝতে পারিনি। তারপরে উনি আর কি হচ্ছে বাগিটা ম্যানেজ করে দিয়েছে। তো আমরা এখন বাগিতে করে আর কি ঘুরে বেড়াচ্ছি এই আর কি। তো আমরা বাগিতে করে এই যে এভাবে ঘুরছি আর আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারাও এনজয় করতে থাকুন, দেখতে থাকুন আমার ক্যামেরা লেন্স দিয়ে। SKS ইন রিসর্ট গাইবান্ধা।
তো পুরো রিসর্টটা ঘোরাফেরা শেষ করে সন্ধ্যাবেলায় আমরা একটু রিসর্টের রেস্টুরেন্টে হালকা নাস্তা পানি করে নিলাম। এরপরে আমরা রাতের ডিনারটা করতে গিয়েছিলাম গাইবান্ধা শহরের মধ্যে অনেকের কাছ থেকে, মানে ওখানকার স্থানীয় যারা, তারা আমাদের, মানে আমরা প্ল্যান করছিলাম আর কি যে এখানকার কোন রেস্টুরেন্টটায় যাব, কোনটার খাওয়া ফেমাস বা ভালো হবে। প্রতিটা শহরে একটা থাকে না বিখ্যাত। তো ওখানকার স্থানীয় একজন, উনি আমাদের কথা মানে আর কি কনভারসেশন শোনার পরে উনি আর কি আমাদেরকে হেল্প করলো, বললো যে একটা রেস্টুরেন্টের নাম আর কি বললো যে ওটাতে যে আপনারা খেতে পারেন, আপনারা যেরকমটা চাচ্ছেন সেরকমটা পাওয়া যাবে। তো আমরা একটা মানে আমাদের গাড়ি নিয়েছিলাম না, রাত্রে আমরা ওখানকার স্থানীয় যে অটো টোটো যেগুলো আছে ওগুলোতে করে আমরা গিয়েছিলাম, যে আমরা আমাদের ডিনারটা করে চলে এসেছি। তারপরে এই যে আমরা কিন্তু মানে রিসর্টে ফেরার পর আমরা কিন্তু ব্যাডমিন্টন খেলছি। তারপরে আমরা দেখলাম যে রিসর্টের পক্ষ থেকে একটু যে আপনার লোকগীতি, পল্লীগীতি, বাউল গানের আয়োজন, এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, বাউল গানের আয়োজন করা হয়েছিল। তো এটা হচ্ছে আসলে আমরা মিস করে ফেলেছি, বাট আমরা যখন দেখেছি তখন অলমোস্ট শেষের দিকে আর কি। ভালো লাগলো এই কনসেপ্টটা, আসলে মানে উচিত, তাই না? এই ধরনের একটু হচ্ছে ছোটোখাটো ফান প্রোগ্রামগুলো রিসর্টের পক্ষ থেকে রাখা উচিত। তো এই যে পরের দিন সকালবেলায় আজকে আমরা ব্রেকফাস্ট করে কিন্তু এখান থেকে চলে যাব এফএনএফ সেন্টার গাইবান্ধাতে। আমি এই স্ট্রাকচারটা দেখার জন্যই মূলত আর কি গিয়েছিলাম। তো আপনাদের সাথে সেটাও তো অবভিয়াসলি শেয়ার করব। আর এই যে দেখেন কতগুলো কামরাঙা ধরেছিল একটা গাছে। আর এখানে যত গাছ আপনি দেখছেন, আশেপাশে যত গাছ আছে সব গাছই কিন্তু মানে 95% গাছই কোনো না কোনো ফ্রুটসের গাছ। আর মাশাআল্লাহ ফলও ধরে আছে সেই লেভেলের, খুবই ভালো লাগছিল। আর এসকেএস ইন হচ্ছে রিসর্টের হচ্ছে বুফে ব্রেকফাস্ট যেটা ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ ওটাও ভালো ছিল, ফুড কোয়ালিটিও ভালো ছিল। আর বেশ অনেকগুলো পদেরই ছিল, আমি আসলে অত গুণেই দেখিনি, বাট যতটুকু পারছি আমি আপনাদের জন্য শ্যুট করে রেখেছি। আসলে এই জিনিসগুলো আমি আপনাদের জন্য ভিডিও করে রাখি, যে অনেকেই হয়তো বা হচ্ছে এই জায়গাগুলো না একটু মানে দেখা যায় অতটা হাইলাইট এখনও হয়নি। তো হচ্ছে আপনাদের হচ্ছে হয়তো বা অ্যাভেলেবেল ভিডিও এগুলোর ইউটিউবেও পাবেন না। তো দেখলে একটা আইডিয়া থাকবে, এটার জন্য আমি আসলে এই ধরনের হচ্ছে ভিডিওগুলো আমি করে রাখছি আর কি। তো আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে যান, গেলেই বুঝবেন যে আসলে আমি কতটা আমার ভিডিওর মধ্যে, ব্লগের মধ্যে অথেন্টিসিটিটা কী পরিমাণে থাকে। আমি কোনো এক্সট্রা এডিটিং, এক্সট্রা লাইটিং কোনো কিছুই না, আমি জাস্ট আমার মানে ফোনের ক্যামেরা দিয়েই কিন্তু ভিডিওগুলো আর কি সব করা হয়ে থাকে। তো যাই হোক, আমি এই যে আপনাদের সাথে কিন্তু খাবারগুলো সব মোটামুটি একটু শেয়ার করে দিলাম। তো এই যে এখানে হচ্ছে ওনাদের বুফের আয়োজন করা হচ্ছে, আর হচ্ছে মানে এই দিকটাতে জুসের আয়োজন করা হয়েছে, আর অপোজিট সাইডটাতে সলিড ফুডগুলোর আয়োজন করা হয়েছে। তো যাই হোক, ব্রেকফাস্টটা মজাই ছিল, খারাপ ছিল না। আমি কিন্তু এইভাবে টোস্ট করে খাইতে বেশি পছন্দ করি, মানে বাটার আর জ্যাম একসাথে লাগিয়ে। তো এই যে মানে সব কিছুই অল্প অল্প করে একটু ট্রাই করেছি, যেহেতু আমি আপনাদের সাথে রিভিউ শেয়ার করব সেই জন্য। তো ওভারঅল ফুড কোয়ালিটি ভালোই ছিল। আপনি 10-এ 8 দিতে, মানে আমি 10-এ 8 দিব আর কি। তো এই যে দেখেন জামরুল গাছে কি সুন্দর জামরুল আছে। জামরুলগুলো সাইজ এখানে অনেকটা ছোট মনে হলো, জামরুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বিগ, দেখে ছোট মনে হলেও কিন্তু মোটেও ছোট না, আর খেতে মোটামুটি ছিল। আমি হচ্ছে জামরুল এর চেয়েও মিষ্টি জামরুল খেয়েছি, এটা এভারেস্ট ছিল, একদম বেশি একটা মিষ্টি ছিল না, পাঞ্চা পাঞ্চা টাইপেরই ছিল। তো এই যে আমরা কিন্তু বের হয়ে গেলাম রিসর্ট থেকে। এখন আমরা এফএনএফ হচ্ছে সেন্টারটা একটু ঘুরে দেখব, তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাবো। এই যে দেখেন পদ্ম বিল বলবো না পদ্ম পুকুর বলবো আমি জানি না, এটা কিন্তু চাষের জমির মধ্যে একটা জায়গায় পুকুর টাইপের হয়ে আর কি অনেক পানি জমে গিয়েছে, এবং সেখানে বড় বড় লাল পদ্ম আমি কিন্তু গতকালকেই দেখেছি আসার সময়। ওইটা আমি তো জানি না হঠাৎ করে এইখানে থাকবে, সো আমার ক্যামেরা অন ছিল না বলে আমি শ্যুটটা করতে পারিনি। আর আজকে যখন আমরা মানে ব্যাক করতেছি তখন কেন জানি ফুলগুলো মানে বন্ধ হয়ে হয়ে আছে, এই জন্য সাইজটা আপনাদেরকে বোঝাতে পারলাম না, বাট মাশাআল্লাহ সাইজটা অনেকটাই বড়। তো আজকে দেখেন এফএনএফ সেন্টার কিন্তু বন্ধ ছিল। বন্ধ থাকার পরেও একটা ভাইয়া ওখানে যে গার্ড ছিলেন, উনি আমাদের গাড়িটা থামা দেখে এগিয়ে আসলেন, এবং আমি তাকে খুব সুন্দর করে বললাম যে ভাইয়া আমরা তো ঢাকা থেকে আসছি, একটু এটা জাস্ট একটু ঘোরার জন্য, তো কোনো মানে ঘোরা যাবে কিনা।
তো উনি বললেন যে আজকে তো আসলে ম্যাডাম বন্ধ আছে, তারপরে যেহেতু আপনারা ঢাকা থেকে এত দূর থেকে কষ্ট করে আসছেন, তো হচ্ছে ঠিক আছে আসেন, এসে আপনারা হচ্ছে একটু দেখে যান, সমস্যা নেই। তো আর কি আমরা এই যে দেখলাম, আপনারা কি বুঝতে পারছেন, এটা কিন্তু এই যে এখন যেটা দেখছেন এটা কিন্তু সমতল, আর আমি যে সিঁড়ি দিয়ে এতটা নিচে নামবো এটা কিন্তু পুরো মাটির নিচ। ওই যে দেখেন রাস্তা, হ্যাঁ ওই যে রাস্তা, আমি একটু পরে একটা অটো বা টোটো হচ্ছে যাবে, আমি সেটাও আপনাদের বোঝার জন্য মানে ইয়ে করে রেখেছি, শ্যুট করেছি, আপনারা বুঝতে পারবেন। এই ঘাসগুলো যে দেখছেন না, ঘাসগুলো কিন্তু বিল্ডিংয়ের ছাদের উপরের ঘাস, হ্যাঁ বিল্ডিংয়ের ছাদটা পুরো এরকম ঘাস লাগানো। আর এই যে আমরা কিন্তু এখন আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি, এটা কিন্তু পুরো মাটির ভিতরে, আর ওইটা কিন্তু ওপরে কিন্তু এত সুন্দর করে মানে করেছেন, এবং মানে এত ভালো আমার লেগেছে না, আমার মনে হয়েছে কোনো গন্ধ, বা আমার না মনে হয়েছে যে আমার দম বন্ধ হয়ে আসছে, মানে কোনো, আমি না বললে হয়তো বা আপনারা যারা এখনও যাননি তারা বুঝতেনও না যে এটা আন্ডারগ্রাউন্ড। বাট আপনারা, আমি বলবো যারাই গাইবান্ধায় যাবেন এই জায়গাটা অবশ্যই একটু ঘুরে আসবেন, আপনাদের ভালো লাগবে এবং নতুন একটা অভিজ্ঞতা হবে। আমার লাইফে তো এটা ফার্স্ট, আমি কখনোই এইভাবে এত বড় একটা স্ট্রাকচার মাটির নিচে আমি কখনোই দেখিনি, আমার লাইফে এটাই ফার্স্ট, এবং আমার খুবই ভালো লেগেছে। জায়গাটা যে এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, আজকে বন্ধ ছিল, একদিক দিয়ে ভালোই হয়েছে, আমরা নিরিবিলি খুব সুন্দর করে ঘুরতে পেরেছি। ওপেন থাকলে অনেকের এই যে ট্রেনিং থাকে, ক্লাস থাকে, তো সেই সময় দেখা যায় অতটা ভালোও লাগতো না, আর যাদের ক্লাস হচ্ছে তাদেরকে তো ডিস্টার্ব করার কোনো প্রশ্নই ওঠে না। সো আজকে ছুটির দিন হওয়াতে একদিক দিয়ে ভালোই হয়েছে। ভাইয়াকে অনেক ধন্যবাদ, উনি আমাদের সুযোগ করে দিয়েছেন, না হলে আসলেই মনটা খুব খারাপ লাগতো এবং অপূর্ণতাও থেকে যেত, কারণ আমরা কিন্তু ঢাকার থেকে এই জায়গাটা দেখার একটা প্ল্যান করেই এসেছিলাম, কারণ এত সুন্দর এত ইউনিক একটা স্ট্রাকচার আমাদের দেশে কেন দেখবো না, তাই না বলেন? তো আমার কাছে এত ভালো এবং অবাক লাগছিল যে কত সুন্দর করে জিনিসটাকে তৈরি করা হয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় যে আমাদের দেশের ইঞ্জিনিয়াররাই কিন্তু এটা প্ল্যান করে ডিজাইন করে তৈরি করেছেন, এটা একটা প্রাউড করার মতনও বিষয়। আর এই যে দেখেন কত কাঁঠাল, ছোট ছোট কাঁঠালগুলো দেখেই মনে হচ্ছে যে খুব টেস্টি হবে, ভালো হবে। আমি ওই ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে সেল করার কোনো ব্যবস্থা আছে কিনা, কারণ এই অনেক কাঁঠালের গাছ, প্রচুর কাঁঠালের গাছ, কাঁঠাল মানে এই যে দেখেন মাটির সাথে কাঁঠাল ধরে লেগে আছে, পচে পড়ে আছে, মানে খাওয়ার লোক নেই, এরকম একটা অবস্থা। তো আমি ভাবলাম যে অনেক সময় এই ধরনের প্রতিষ্ঠানগুলো আবার সেলও করে ট্যুরিস্টদের কাছে, তো যদি সেল করে তাহলে আমি মানে 2-3টা কিনে নিয়ে আসবো। ওই যে দেখেন ওই যে গাড়ি, হ্যাঁ ওই যে কিন্তু টোটো যাচ্ছে, আমি একটু আগে বললাম না যে আপনাদেরকে আমি বুঝাবো, ওই যে ওই টোটো যাচ্ছে রাস্তা, এই সবুজ ঘাসগুলো কিন্তু বিল্ডিংয়ের ছাদের উপরে গাছ, আর বিল্ডিংটা কিন্তু মাটির ভিতরে একদম। তো যাই হোক, আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া কাঁঠাল কি আপনারা সেল করেন কিনা, বা এখানে কোনো ব্যবস্থা, তো উনিও হাসলো, বললো ম্যাম কাঁঠাল তো আসলে সেল করা হয় না, এই কাঁঠালগুলো আমরা যারা কর্মচারীরা এখানে আছি, আমরা যারা এখানে জব করি, আমরা আসলে এগুলো খাই। তো আমি দেখলাম যে আসলে এখানে হয়তো বা সেলের বিষয়টা নেই, তো আমি এই জন্য ওনাকে আর কিছু বললাম না, শুধু আমি বললাম যে আচ্ছা ভাইয়া তাহলে যদি সেলের ব্যবস্থা থাকতো তাহলে আর কি আমি কিনতাম এটার জন্যই। তো উনি বললো যে না ম্যাম, এটা আসলে আমরা ফ্রি খাই, আমাদের ফ্রি খাওয়ার অনুমতি আছে, বাট আমাদের বিক্রি করার অনুমতিটা নেই। তো বললাম ইটস ওকে ভাইয়া, ফাইন, কোনো ব্যাপার না, সব জায়গার আইন, সব জায়গার নিয়ম আমাদের মেনে চলতে হবে, এটাও এক প্রকার আইন আর নিয়মের মধ্যে পড়ে। তো আমি সব জায়গায়, আমি রুলস ব্রেক করা আসলেই পছন্দ করি না। আমার কাছে মনে হয় আমরা প্রতিটা নাগরিক যদি যে যার জায়গা থেকে প্রতিটা রুলস ফলো করে চলি, আমাদের দেশটাও একসময় একটা সুন্দর সোনার বাংলাদেশ হিসেবে পরিচিতি পেতে পারে, তাই না? আমাদের দেশে আইন নেই, আইন আছে কিন্তু আইন আমরা অনেকেই ভঙ্গ করি, অনেকেই ঠিকভাবে সেটা মানি না, অথচ আমরা দেশের বাইরে যখন যাই তখন আবার আমরা খুব ভদ্রলোক ভালো মানুষের যাই, আমরা তখন সেগুলো মানি। তো আমরা এবার বলি আমাদের দেশের এই সমস্যা, আমাদের দেশের ওই সমস্যা। ভাই দেশের সমস্যা না, সব সমস্যা আমরা যারা জনগণ আমাদেরই। দেশ তো কোনো একটা মানে মানুষ না, তাই না, যে তার সমস্যা। একটা দেশ হাজার হাজার কোটি কোটি জনগণকে নিয়েই তৈরি হয়। তো আমার ভিডিও যারা দেখছেন, আমি জানি আপনারা সবাই ভদ্রলোক, সবাই আইন কানুন নিয়ম সব কিছু মেনে চলেন। আমি চাইবো আপনাদের আশেপাশের কেউ যদি কোনো নিয়ম ভঙ্গ করে, আইন ভঙ্গ করে, আপনারা তাদেরকেও বুঝাবেন, তাদেরকেও বলবেন যে আমরা সবাই যেন যে যার জায়গা থেকে আইন মেনে চলি, তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর একটা দেশ হবে। তো যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে কিন্তু আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। একটা লম্বা সফর উত্তরবঙ্গে আমাদের ছিল। আমি যদিও বা ভিডিওগুলো খুব দ্রুত আপনাদের সাথে ব্লগগুলো
অনেক দেখা যায় ক্লিপ কেটে কেটে ছোট করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়, একেবারেই যেগুলো না দিলে নাই সেগুলোই দিয়েছি। তারপরেও একটু বড় হয়ে গিয়েছে হয়তো বা আজকের ভ্লগটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভ্লগগুলো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাতে করে হবে কি, যখন আমি যে ভিডিওটা ছাড়বো সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের সাথে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকলো। আমাদের জন্যও দোয়া রাখবেন। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।